তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে জেনডান একটা লোককে মেরে ফেলেছিল এবং যখন এটার ইনভেস্টিগেশন হচ্ছিল তখন কেউই জেনডানকে সন্দেহ করছিল না, কারণ সবাই ভাবে জেনডান একটা লুজার। এবং শেষ সিনে আমরা এটাও দেখেছিলাম যে আন্ডারওয়ার্ল্ডে যাকে বন্দি করে রাখা হয়েছিল সে বাইরে বেরিয়ে এসেছিল এবং সবার সাথে ফাইট করতে শুরু করে দিয়েছিল। আর তখনই সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের পিক মাস্টার। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়। তো আজকের এপিসোডের শুরুতেই দেখতে পাই আন্ডারওয়ার্ল্ডের পিক মাস্টার সে লোকটাকে একদম শেষ করে দিয়েছিল এবং তাকে শেষ করার পর সে ঘোষণা করছে যে আমি নিজের হাতে নিজের ওয়েপেন দিয়ে একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তিকে মেরে ফেলেছি আজ। কিন্তু যদিও সে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ একজন লোক ছিল, কিন্তু সে ছিল একজন অপরাধী। সে চুরি করার মতো অপরাধ করেছে, তাই তার ক্ষমা নেই। এরপর সে আরো জানায় এখন তাদের ৯টা পিকের একটা পিকের মাস্টার নেই। আর কোনো পিকই বেশিদিন মাস্টার ছাড়া চলতে পারে না। তাই সেক্টের পুরনো নিয়ম অনুযায়ী একটা কম্পিটিশন রাখা হবে। আর যে জিতবে সেই হবে নতুন পিক মাস্টার। এই কারণে সেক্ট থেকে এমন কয়েকজনকে বাছাই করা হয় যারা পিক মাস্টার হওয়ার যোগ্য, কিন্তু এখনো কেউ মাস্টার হয়নি। প্রথমে ২ জনকে ডাকা হয়। একজন হলো ওই একই পিকের চ্যান, যার কোয়ালিফিকেশন ছিল পিক মাস্টার হওয়ার। তারই সামনে আরেকজন এসে হাজির হয়ে যায়, যে কিনা ছিল আন্ডারওয়ার্ল্ডের পিক মাস্টারের খুবই ভালো একজন বন্ধু। এদের দুজনের মধ্যে যে ফাইটে জিতবে সেই হবে এখন পরবর্তী পিক মাস্টার। এরপর দুজনেই ফাইট শুরু করে দেয়। তবে তাদের ফাইটটা বেশিক্ষণ চলে না। তাদের মধ্যে যে চ্যান নামক ব্যক্তিটা ছিল সে খুব সহজেই তার সামনের প্রতিপক্ষকে হারিয়ে দেয় এবং সে পরবর্তী পিক মাস্টার হয়ে যায়। এরপর আন্ডারওয়ার্ল্ডের পিক মাস্টারের বন্ধু হেরে গিয়ে আন্ডারওয়ার্ল্ড পিক মাস্টারের কাছে গিয়ে ক্ষমা চায় এবং সে বলে, "আমি আমার যথাসাধ্য চেষ্টা করেও চ্যানকে হারাতে পারিনি। ও আমার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল।" পিক মাস্টার তখন বলে, "এতে সমস্যা নেই। চেষ্টা করেছো এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, তোমাকে যেই ইনভেস্টিগেশন এর কাজ দিয়েছিলাম সেটা কেমন এগোচ্ছে?" লোকটা তখন জানায় সে চেষ্টা করেছে কিন্তু সূত্র পেয়েছে কিছু একটা। তবে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না সেগুলো সত্যি কিনা। তবে সে আশ্বাস দেয় যত দ্রুত সম্ভব সব তথ্য এনে দেবে। এখনো পরিষ্কার না ঠিক কিসের ইনভেস্টিগেশন চলছে এখানে, তবে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। কিকমাস্টার তখন তাড়া দেয়। বলে, "কালকেই কম্পিটিশন, তাই কাজটা সাবধানে করতে হবে। কারণ কাল বাইরের সেক্টর লোকেরাও আমাদের সেক্টে আসবে।" লোকটা তখন আশ্বস্ত করে বলে, "কেউ যেন কিছু টের না পায় সেদিকে খেয়াল রাখবো আমি।" এরপর জানানো হয় কম্পিটিশন জেতা ডিসাইপেলরা চাইলে অন্য পিক বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্তু গত কয়েক বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের অবস্থা কেউ চোখেও দেখতে পারছিল না। কারণ আন্ডারওয়ার্ল্ডের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেখানে কেউ যেতেই চায় না। ফলে আন্ডারওয়ার্ল্ডের পিক দিন, দিন দুর্বল হয়ে যাচ্ছে। এবারও যদি কেউ অস্বীকার করে তাহলে তাদের হাতে কোনো ভালো ডিসাইপেলই থাকবে না আর। আর এরপরে আমরা দেখতে পাই জেনরানের দৃশ্য। সে চা খাচ্ছিল। আর সেখানে জাও দাঁড়িয়ে ছিল এবং বলছিল, "আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এই লোকটা আমাকে পাত্তাই দিচ্ছে না।" আর তখন সিস্টার জাও জেনরানকে কি জিজ্ঞেস করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। তাই সে হুট করেই বলে ফেলে, "জানো আমি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলাম।" জেনরান সেটা এড়িয়ে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে, "আচ্ছা বলো তো এবারের কম্পিটিশনে জিতলে তুমি তো যেকোনো একটা সেক্টে যাওয়ার সুযোগ পাবে বা পিকে যাওয়ার সুযোগ পাবে। তাহলে তুমি কোনটাকে বেছে নিবে? তুমি কোথায় যাবে?" সিস্টার জাও তখন উত্তর দেয়, "এটা তার উপর নির্ভর করে না। মন চাইলে বা কেউ সেক্টে জয়েন করার জন্য রিকোয়েস্ট করলে আমি সেখানে যাবো যদি আমার ভালো লাগে। আমার কোনো পছন্দ নেই।" তখন জেনরান বলে, "এভাবে কি আর হয়? শোনো আমি তোমাকে বলছি এই পিকের কোথায় কি আছে এবং কোন ধরনের টেকনিক কাল্টিভেশন করা হয়।" তখন জেনরান সিস্টার জাওকে সকল কিছু বলতে থাকে যে কোন, কোন সেক্টে কোন ধরনের টেকনিক আছে আর তার জন্য কোনগুলো ভালো হবে। এভাবেই বলতে, বলতে জেনরান একটা সময় বলে, "তুমি তো চাইলে এমন একটা পিকে জয়েন করতে পারো যেখানে অনেকগুলো মেয়ে থাকবে। আর এই সেক্টর ভিতরেও এমন একটা পিক আছে যেখানে অনেকগুলো মেয়ে থাকে। বেশিরভাগ ওই মেয়ে ডিসাইপল সেখানে। তুমি কি সেখানে যেতে চাও?" তখন সিস্টার জাও বলে, "না, আমি এমন কোন সেক্টে যেতে চাই না। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি।" এরপর জেনরেন মজা করে বলে, "তাহলে কি তুমি মাস্টার ফেং এর পিকে যেতে চাও? সে তো অনেক বেশি পাওয়ারফুল।" এই কথা শোনার সাথে সাথেই সিস্টার জাও এর একটা পুরনো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যেখানে মাস্টার ফেং এসে তাকে অফার দিয়েছিল যে, "তুমি আমার সেক্টে জয়েন হয়ে যাও। আমি তোমাকে অনেক ভালোভাবে ট্রেনিং দিব।" কিন্তু সাথে সাথেই সিস্টার জাও তাকে রিজেক্ট করে দিয়েছিল যে, "না, আমি কখনোই তোমার সেক্টে যাব না।" তখন থেকেই তাদের দুজনের মধ্যে আলাদা একটা শত্রুতা চলছে। আর এটা যখন জেনডান জানতে পারে তখন বলে, "বাহ! বাহ! বাহ! আমার সাথেও তো ওই শালার সম্পর্ক খুব একটা ভালো না। ওর সাথে আমারও শত্রুতা চলছে। তাহলে তো আমরা দুজন একে অপরের বন্ধুই হয়ে গেলাম, তাই না?" আর এভাবে মজা করতে, করতে এই দিনটা এখানে শেষ হয়ে যায় এবং এই সিনও শেষ হয়ে যায়। আস্তে, আস্তে কম্পিটিশনের দিন চলে আসে। ৯ টা পিকের ৯ জন মাস্টার আর তাদের সব ডিসাইপেলরা হাজির হয়ে যায় কম্পিটিশনের স্থানে। সেখানে সাথে, সাথে অনেকগুলো অন্য সেক্টরের লোকজনও এসেছিল। তখন সেখানে একজন ডিসিপল জিজ্ঞেস করে, "আসলে আমাদের সেক্টে এত লোকজন কেন আসছে? আমাদের এই কম্পিটিশনটা কি একটু বেশি স্পেশাল?" তখন একজন বলে ওঠে, "তুমি কি জানো না? এটা আমাদের শহরের মধ্যে সবচেয়ে বড় এবং পাওয়ারফুল সেক্ট। এই সেক্টের ভেতরে একটা কম্পিটিশন হলে সকলেই আসে সেটা দেখতে এবং তাদের ডিসাইপলদের পাওয়ার পরীক্ষা করতে। এখানে অন্যান্য সেক্টের ডিসাইপলরা এসেও পার্টিসিপেট করে।
আর এখানেই আমরা জানতে পারি এই কম্পিটিশনের রুলস হলো খুব সিম্পল। এখানে কেউ কাউকে মারতে পারবে না। এখানে কারো প্রাণ যায় না। তবে এখানে যে জিতবে তাকে পরবর্তী রাউন্ড বা ইনার ডিসিপল হিসেবে গ্রহণ করা হবে। এখানে সবাই বলাবলি করছিল যে এবার নাকি শুধু ২ জনেই এই কম্পিটিশন জিততে পারবে। এক হলো শ্যানলাও এবং পরবর্তী জন হলো সিস্টার জাও। আর এগুলো কথা যখন সবাই বলাবলি করছিল ঠিক তখনই সেখানে হাজির হয়ে যায় জেনরান, যে কিনা একদম খালি হাতে অ্যাটিটিউড নিয়ে আসছিল। আর জেনরান এসে সোজা সেখানে সিস্টার জাও এর কাছে চলে যায় এবং তার পাশে দাঁড়িয়ে থাকে। আর এই দৃশ্য দেখার পর ফেং এর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে ভাবে শর্ট ছাড়া কেউ এই কম্পিটিশনে কিভাবে রেজিস্টার হলো? আর পিক মাস্টার কি পাগল নাকি? এদিকে মাস্টার ফ্যাং আর জেনরান একে অপরের দিকে শুধু রাগে চোখ নিয়েই তাকিয়েছিল। যেন এক্ষুনি তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই সেখানে একজন লোক এসে হাজির হয়ে যায়। যার নাম ছিল হান। এই লোকটা অন্য সেক্টর হলেও মাস্টার ফেং এর একজন সিনিয়র ব্রাদার। তাদের মধ্যেও খুব ভালো একটা সম্পর্ক আছে। তখন হান সন্দেহ প্রকাশ করে যে জিয়ান হয়তো ইচ্ছে করে এসেছে যাতে ফ্যাং এর সেরা ডিসাইপেল শ্যানলাও এর মনোযোগ ডিস্ট্রাক্ট করতে পারে এখানে। যাতে করে শ্যানলাও এখানে হেরে যায় কম্পিটিশনে। মাস্টার ফ্যাং তখন হানকে আশ্বস্ত করে বলে, "আপনি চিন্তা করবেন না সিনিয়র ব্রাদার, আমি সবকিছু সামলে নিয়েছি। এই জেনরান কিছুই করতে পারবে না এখানে।" এই কথা শোনার পর হান জেনরানের পিক মাস্টারকে ধমক দেয় এবং জিজ্ঞেস করে যে, "তুমি কেন ওকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে দিয়েছো? ও তো নিজের সোয়ার্ডও বার করতে পারেনি। তুমি কি ওর অ্যাটিটিউড আর ওর ভালো চেহারা এবং ভালো নিয়ম-কানুনগুলো দেখে এখানে রেজিস্টার করিয়েছো ওকে? এই কম্পিটিশনে তুমি কিভাবে ওকে পার্টিসিপেট করতে দিলে?" এইগুলো কথা শোনার পর জেনরানের পিক মাস্টার বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন আপনি? আমি বুঝছি না সিনিয়র ব্রাদার। আমি তো বুঝি না কি জন্য আপনি এবং আপনার এই ব্রাদার ফ্যাং দুজনে মিলে আপনারা সবসময় কেন জেনরনের পিছনে পড়ে থাকেন?" এই কথা শোনার পর সেই হান প্রচন্ড রেগে যায় এবং বলে, "আচ্ছা, তুমি দেখি ওর সাইডে একটু বেশিই নিচ্ছ। কিভাবে ওকে তুমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে দিতে পারো? তুমিই বলো তো ও কি নিজের শটটাকে নিতে পেরেছে? ও তো একটা ভালো শটও নিতে পারেনি। তুমি কি ওর অ্যাটিটিউড এর ধরন দেখে ওকে এই কম্পিটিশনে আসতে দিয়েছো? হতে পারে ওর অ্যাটিটিউড অনেক বেশি। তাই বলে কি তুমি এই কম্পিটিশনে ওকে যোগদান দেবে?" এই কথা শোনার পর জেনরানের পিক মাস্টারও অনেক বেশি রেগে যায় এবং বলে, "আমি আপনার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এবার জেনরান এমন কিছু করে দেখাবে যার কারণে আপনাদের মুখ বন্ধ হয়ে যাবে। কখনোই আপনারা আর জেনরানকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না।" এই কথা বলেই সে রাগে সেখান থেকে চলে যায়। আর এরপরেই শুরু হয়ে যায় কম্পিটিশন, যেখানে সর্বপ্রথম রাউন্ড হবে শ্যানলাও এর। সে নিজের শট ব্যবহার করে পুকুরের উপর একটা পাথরে গিয়ে দাঁড়ায়। এখানে অ্যারেনা নেই, পুকুরই যুদ্ধক্ষেত্র। তাকে দেখে সবাই বলাবলি করছিল, কিনশান সেক্টে গত ১০ বছরে এমন ২ জন ডিসাইপেলকে খুঁজে বের করেছে যারা কিনা জন্মগত ট্যালেন্টেড। একজন হলো সিস্টার জাও এবং অন্যজন হলো শ্যানলাও। এরা দুজনেই এতটা বেশি জন্মগত ট্যালেন্টেড যে এরা দুজনেই হেভেনে যাওয়ার মতো ক্ষমতা রাখে। অন্যান্য সেক্টররা যেখানে ১০০ বছরেও এমন ট্যালেন্টেড বাচ্চা ডিসাইপেলকে নিজেদের সেক্টরে ভর্তি করাতে পারে না, এখানে কিনশান সেক্ট মাত্র ১০ বছরেই ২ জনকে ভর্তি করে ফেলেছে। আসলেই এদের সেক্ট আলাদা লেভেলের পাওয়ারফুল হয়ে যাবে ভবিষ্যতে। আর এরপরেই আমরা দেখতে পাই শ্যানলাও এর প্রতিপক্ষ ফ্ল্যাং সোয়ার্ড নিয়ে হাজির হয়ে যায় শ্যানলাও এর সামনে। শুরুতেই দুজন একে অপরকে সম্মান জানিয়ে পরিচয় দেয় নিজেদের। তারপর নেমে আসে গভীর নীরবতা। আর এই নীরবতা কোনো সাধারণ নীরবতা ছিল না, এটা ছিল ঝড়ের পূর্বাভাস। তারপর হুট করেই দুজন একে অপরের দিকে নিজেদের ফ্লাইং সোয়ার্ডকে ছুড়ে দেয় সম্পূর্ণ গতিতে। যতটা শক্তি ছিল সবকিছু দিয়ে এতটা জোরে সেই সোয়ার্ড দুটো একে অপরের দিকে ধেয়ে আসছিল যে কেউ কিছু ঠিকমতো দেখতেই পারছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো শ্যানলাও এর যে প্রতিপক্ষ ছিল তার সোয়ার্ডের স্কিল অতটা ভালো না থাকায় সেটা শ্যানলাও এর পর্যন্ত পৌঁছাতেই পারে না। তার আগেই শ্যানলাও তার সোয়ার্ডকে একদম ডিস্ট্রয় করে দিয়ে তার সোয়ার্ড দিয়ে তার উপর আক্রমণ করে। যদিও তাকে সে মেরে ফেলে না, কিন্তু তার শট দিয়ে একদম সেই তার প্রতিপক্ষের গলার কাছে নিয়ে থামিয়ে দেয়। এতে করে সেই ডিসাইপেলটা হেরে যায় এবং শ্যানলাও জিতে যায়। এটা দেখে সবাই একদম খুশি হয়ে যায়। কারণ শ্যানলাও এর থেকে এটাই সবাই প্রত্যাশা করেছিল। আর এইটা দেখে অন্য একটা সেক্টর ছোট্ট মেয়ে অভিযোগ করে তার আন্টির কাছে, বলে, "এই ফাইটটা দেখতে আমার একটুও মজা লাগেনি।" কিন্তু তার আন্টি বুঝিয়ে দেয় যে, "দেখো, শ্যানলাও কোনো সাধারণ ছেলে না। তার সামনে ভালো কাল্টিভেশনেরও এভাবে হেরে যাবে। তুমি কি জানো ও ভবিষ্যতে এতটা পাওয়ারফুল হবে যা তুমি কল্পনাও করতে পারছো না?" আর ঠিক তখনই আকাশের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে শ্যানলাওকে বলে, "শ্যানলাও, তুমি কি আমার টেকনিক শিখতে চাও? তুমি কি আমার শর্ট টেকনিক শিখতে চাও?" এই কথাটা শুনে সবাই একদম অবাক হয়ে যায় এবং সবাই বলাবলি করতে থাকে, "এটা তো কিনশান সেক্টের পুরনো অ্যানসেস্টর এর আওয়াজ। সে অনেক বেশি পাওয়ারফুল একজন অ্যানসেস্টর। সে গতবারের লিডারও ছিল এখানকার। এখন সে অবশ্য অ্যানসেস্টর হয়ে গেছে, কিন্তু সে তখনকার সময়ে তার ইরাতে অনেক বেশি পাওয়ারফুল ছিল।" এরপর এই অফারটা পাওয়ার পর তো শিয়ানলান ভীষণ খুশি হয়ে যায় এবং সে তার মাস্টারের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে, "মাস্টার, আমি কি যাবো?" তখন তার মাস্টারও চোখের ইশারায় বলে, "হ্যাঁ, তুমি অবশ্যই যেতে পারো।" এরপর শিয়ানলাও খুশিতে নিজের ফ্লাইং সোয়ার্ডে করে আকাশের ভিতরে উড়ে যায়। আর সে যখন চলে যাচ্ছিল তখন সে একবারও জেনরানের দিকে তাকায়নি। এই জিনিসটা খেয়াল করে সিস্টার যাও জেনরানকে জিজ্ঞেস করে, "তোমাদের মধ্যে কি কিছু হয়েছে?" জেনরান তখন হাসি দিয়ে কথা বলে যে, "কি বলো? ওর আর আমার মধ্যে আবার কি হবে?
ওর অপরচুনিটি পেয়ে গেছে তাই এখান থেকে চলে গেল। এতে আবার কিছু হওয়া না হওয়ার কি আছে? এই কথা বলেই জেনরান সিস্টার জাওয়ের দিকে অন্যরকমভাবে তাকিয়েছিল। আর এইটা দেখে সিস্টার জাও বলে, "কেউ আমার দিকে এভাবে তাকিয়ে থাকুক সেটা আমি সহ্য করতে পারি না। আমার খুবই বিরক্ত লাগে।" এটা শোনার পর জেনরান মজা করে বলে, "তাহলে তুমি নিজেকে এতটা উত্তপ্ত করে ফেলো যাতে কেউ তোমার দিকে তাকাতেই না পারে। সূর্য থেকে উত্তপ্ত করে ফেলো তুমি নিজেকে। তখন তুমি নিজেকে এতটাই পাওয়ারফুল বানিয়ে ফেলবে, এতটাই উত্তপ্ত করে ফেলবে যে কেউ তোমার দিকে আর তাকাতেই পারবে না।" আর জেনরানের এত সুন্দর একটা ভাষণ শোনার পর সিস্টার চাও একদম শুধু ওর দিকে তাকিয়েই থাকে। আর ঠিক তখনই অ্যানাউন্সার ঘোষণা করে যে এর পরের রাউন্ড হবে জেনরানের। সবাই খুশি হলেও মাস্টার ফেং এর অ্যাসিস্ট্যান্ট আপত্তি তোলে এবং সে বলে জেনরান তো এখনো নিজের শটটা পর্যন্ত বের করতে পারেনি ওই পাহাড়ের চূড়া থেকে। তাহলে ও কিভাবে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে? তখন কম্পিটিশনের যে পরিচালনা করছিল সে জেনরানকে বলে, "তোমার কাছে সোয়ার্ড আছে সেটা আমি জানি। তাই তুমি সেটা বের করে আনো। আর যদি তুমি এটা এখন বের না করো তাহলে তোমাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে দিতে পারবো না আমি।" এই কথা শোনার পর জেনরান বলে, "কোথায় আমার সোয়ার্ড? তাড়াতাড়ি চলে আসো।" আর জেনরানের বাড়ির আশেপাশে যে বাঁদরগুলো ঘোরাঘুরি করতো, সেই বাঁদরগুলো জেনরানের সোয়ার্ডগুলোকে সোয়ার্ডটাকে জেনরানের হাতে দেয়। আর যখন সেই সোয়ার্ডটা জেনরানের হাতে আসে আর জেনরান সেই সোয়ার্ডটাকে হালকা করে ঘোরায়, সাথে, সাথে পুকুরের পানি উড়ে প্রচন্ড ঝড় তৈরি হয়ে যায়। মিস্টার জু এই জিনিসটা দেখে বলে ওঠে, "দেখলে আমি বলেছিলাম না যে এ একদম একটা পাক্কা অ্যাক্টর। এ সবসময় নিজের কাল্টিভেশন পাওয়ার লুকায়ে রাখে এবং রাতভর প্র্যাকটিস করে। আমাদেরকে দেখায় যে ও কখনো প্র্যাকটিস করেই না, অনেক অলস একটা ব্যক্তি। কিন্তু ও আসলে অনেক বেশি পাওয়ারফুল একজন লোক।" আর এইদিকে জেনরানের এমন পাওয়ার দেখে হান প্রচন্ড রেগে যায় এবং সে নিজের ভাইকে ডেকে পাঠায়। তাকে সে এনেছিল সিস্টার জাওয়ের সাথে লড়াই করার জন্য। আসলে তার পরিকল্পনা ছিল যে তার ভাইকে সে সিস্টার জাওয়ের সাথে ফাইট করাবে এবং সিস্টার জাওকে হারিয়ে দেবে এবং তাকে প্রচন্ড পরিমাণ অপমান করবে। কিন্তু এখন সে যখন এই জেনরানের এমন পাওয়ার দেখলো, তখন সে তার ভাইকে সিস্টার জাওয়ের সাথে ফাইট না করিয়ে বরং জেনরানের সাথে ফাইট করানোর সিদ্ধান্ত নেয়। আর যখন সেই হানের ভাই, যার নাম ছিল লিন, সে আসে এবং জেনরানকে দেখে, সে তখন মনে, মনে বলে, "আমি বুঝতে পারছি না আমার ব্রাদার কেন এই লুজারের সাথে আমার ফাইট ঠিক করালো। আমি এই লুজারের সাথে কি করেই বা ফাইট করব? আমি তো একটা অ্যাটাক করলেই সে মারা যাবে। বাঁচতে পর্যন্ত পারবে না।" এই কথা বলতে, বলতেই সে নিজের ফ্লাইং সোয়ার্ডকে অ্যাক্টিভেট করে আমাদের জেনরানের দিকে ছুড়ে দেয়। কিন্তু জেনরান শুধু নিজের সোয়ার্ড হালকা উপরে তোলে। আর তাতেই সেই লিনের শক্তিশালী এত ভয়ংকর একটা অ্যাটাক ডিরেক্ট পানিতে গিয়ে পড়ে যায়। সবাই একদম হতভম্ব হয়ে যায় এবং ভাবতে থাকে, এ কিভাবে সম্ভব? এত পাওয়ারফুল একটা অ্যাটাককে ও মাত্র নিজের সোয়ার্ড উপরে তুলে আটকে দিল। আর এই জিনিসটা দেখে লিন একদম অপমানিত হয়ে যায়। সে নিজের অপমান মেনে নিতে না পেরে তার সোয়ার্ডকে আবারও পানি থেকে তুলে নিয়ে আসে এবং সরাসরি জিয়ানের দিকে তার সোয়ার্ডকে ফুল পাওয়ার এবং এনার্জিতে ছুড়ে দেয়। জেনরিয়ান তখন নিজের সোয়ার্ডটাকে আবারও হালকা ঘুরিয়ে পানি দিয়ে নিজের সামনে একটা শিল তৈরি করে নিয়ে আসে। নিজে সেখান থেকে একটু নড়েও না। শুধু হালকা সোয়ার্ডটা ঘুরিয়েই তার সামনে এত পাওয়ারফুল এবং শক্তিশালী একটা শিল তৈরি করে ফেলে যে সেই লিন তার সমস্ত পাওয়ার দিয়েও সেটা আর ভাঙতে পারছিল না। আর শেষমেশ এই কম্পিটিশনের উইনার কে হবে সেটা তো আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো। কারণ এই এপিসোড এখানেই শেষ। তো তোমাদের বলতে চাই যে এখন এপিসোড আসতে হয়তো লেট হবে, বাট টেনশন করো না। আমি যখন ফ্রি হব বুঝছো? তখন আমি একদিনে ২-৩ টা করে এপিসোড দিয়ে এটা যতটা তাড়াতাড়ি পারি কভার করে দেব। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই, বাই।